কে? আমি জিৎ। ও আয় আয়, খোলা আছে? হ্যাঁ হ্যাঁ আয় আয়, বস। কি ব্যাপার, তো অনেকদিন পর? আর বলো না, ঠিক চলছে। তোমার কেমন যাচ্ছে? এই তো মোটামুটি চলছে। তো শীতকাল তারপর বল। তো শীতকাল তো যাবে নাকি কোথাও? হ্যাঁ, শীতকাল তো এসে গেল, জানুয়ারি মাসও আসবে, ডিসেম্বর তো শুরু হয়ে গেল, তো যাওয়া যেতে পারে কোথাও একটা। অনেকদিন যাওয়া হয়নি, প্রায় 1 বছরের বেশি হয়ে গেল। তা ভেবেছিস কোথায় যাবি? কোনো একটা প্রোগ্রাম? চলো পুরুলিয়া চলো। পুরুলিয়া? আবার ওই অযোধ্যা পাহাড়? চলো না, চক্রধরপুর প্যাসেঞ্জারে করে পুরুলিয়া যাই। অনেকদিন তো যাওয়া হয়নি। না, ঠিক আছে, চক্রধরপুর প্যাসেঞ্জার কিন্তু আর প্যাসেঞ্জার নেই, ওটা এখন হয়ে গেছে চক্রধরপুর এক্সপ্রেস। বাবা, কবে থেকে? তাও হয়ে গেল মোটামুটি বছর 2-1 তো হয়েই গেল, কোভিডের পরে পরই মনে হয় করে দিয়েছে বোধ হয়, বুঝলি। চক্রধরপুর এক্সপ্রেসের কথা বলাতে মনে যেটা পড়লো তোর এই প্রস্তাবে, আচ্ছা সবাই তো চক্রধরপুর এক্সপ্রেসে করে কোথায় যায়? পুরুলিয়া তো? হ্যাঁ। অথবা তারপরে স্টপেজ বরাভূমে নেমে মূলত অযোধ্যা সার্কিটটাই ঘুরে। এটা ছাড়া আর কি আছে ওইদিকে? আমার যেটা মনে হয়, এই চক্রধরপুর এক্সপ্রেসের যেটা লাস্ট স্টপেজ, অর্থাৎ চক্রধরপুর ঝাড়খণ্ডে, সেইখানে কি কি লুকোনো জেমস রয়েছে, সেগুলো যদি আমরা এবারে আমাদের এই ভ্রমণে দেখি কেমন হয়। এখন চক্রধরপুর এক্সপ্রেসের টাইমটা খুব বাজে হয়ে গেছে, জানিস তো। দক্ষিণ পূর্ব রেলওয়ের তো এমনিতেই মুম্বাই ট্রাঙ্ক রুটে এটা পড়ে, পাংচুয়ালিটি নষ্টই হয়ে গেছে। তার মধ্যে চক্রধরপুর এক্সপ্রেস এখন তোর পৌঁছচ্ছে সকাল 11:35 শিডিউল টাইম চক্রধরপুরে। ওই ট্রেনটায় করে গেলে কিন্তু আমাদের প্রোগ্রামটা করা যাবে না, মানে ডে 1টা নষ্ট হয়ে যাবে। আমি যেটা ভাবছিলাম যে হাওড়া থেকে যদি আমরা হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেসটা ধরি, রাত 11:05 বা 10 বোধহয় ছাড়ে। ওই ট্রেনটা রাত 3:45 নাগাদ চক্রধরপুরে পৌঁছয়। আর এখন তো মুম্বাই লাইনের লেট ট্রেন জানিস তো, আমার মনে হয় ওই ট্রেনটা লেট ফেট করে কনভিনিয়েন্ট টাইমে আমাদের চক্রধরপুরে পৌঁছে দেবে। সুতরাং চক্রধরপুর ট্যুর করতে গেলে আমাদের হাওড়া আহমেদাবাদটাই সব থেকে কনভিনিয়েন্ট হয়, বুঝলি। কিন্তু সেটা তো ঠিক আছে, কিন্তু অত ভোরবেলায় নেমে হোটেলটা পাবে কি করে? এইটা একটা খুব ভালো প্রশ্ন করেছিস। তার জন্য যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে হোটেলটা আগে থেকে বুক করতে হবে, হ্যাঁ, ট্যুর করবার আগে। এছাড়া রেলের টিকিট তো বুকিং করা আছে, কারণ করতে হবে, কারণ এখন তো 2 মাসের কম গ্যাপ হয়ে গেছে। দেখি টিকিট অ্যাভেলেবেল আছে কিনা। আর ফেরার টিকিটটা কাটবো জগদলপুর হাওড়ায়, ওটা রাত 11:15 টাইম ঠিকঠাক। তাহলে আমরা লাস্ট দিনটাও পুরোটা ইউটিলাইজ করতে পারবো, কারণ ইস্পাতগুলো বড্ড লেট করে আসে, আর এখানে মিডনাইটে হাওড়ায় নামায়, তাতে গন্ডগোল হবে। তার থেকে মঞ্চ রাত্রি ট্রেন উঠবো, পরের দিন সকালবেলা যখন খুশি না হবে, অসুবিধা নেই, যে যার মতো বাড়ি চলে যাবে। হোটেলটা আগে থেকে বুকিং করে নিই, গাড়ি ওখানে গিয়েই পেয়ে যাব। হ্যাঁ, আর আমাদের এবারে লাগেজটা কিন্তু একটু বড় হবে, ব্যাকপ্যাকিং নিয়ে কিন্তু হবে না, সবাইকে রুকস্যাক নিতে হবে। কেন? যারা ওদিকে কিন্তু ভীষণ শীত। আর ভাবছি এবারে সাহেবকে নিয়ে নেব, চিত্তদাকে নেব, চিত্তদা অনেকদিন ধরে বলছিল, অনির্বাণদাকে নেব। অনির্বাণদাও আমার সঙ্গে অনেকদিন ধরেই বলেছিল যে ওই ডিভিশনাল রেলওয়ে স্টেশনের দিকে কোনো প্রোগ্রাম করলে জয় একটু বলো। আর আমার বন্ধু অনেকদিনের পুরনো দীপঙ্কর, এই 6 জনের টিম, 6টা টিকিট, একটা পিএনআর, আপ ডাউন, খুব ফার্স্ট ক্লাস কম্বিনেশন হবে, বুঝলি। সেটা তো ঠিক, তাহলে এই প্রোগ্রামটাই করা যাক নাকি? তো করে ফেলো মোটামুটি সবাইকে তাহলে। আর ওই একই একঘেয়ে কমন অযোধ্যা পাহাড় আর করলাম না। সেটাও ঠিক, চলো তাহলে নতুন জায়গায় যাওয়া যাক এইবার। তা কি আপনারাও যাবেন নাকি আমাদের সঙ্গে?
এবারের চক্রধরপুর ট্রিপে। তাহলে সঙ্গে থাকতে হবে, দেখতে হবে জয়জিৎ স্টুডিও চ্যানেল, আর আমাদের সঙ্গে উপভোগ করতে হবে এবারের চক্রধরপুর অভিযান। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখা হচ্ছে হাওড়া স্টেশনে। অবশেষে আজকে 9ই জানুয়ারি 2026 আমরা রওনা দিলাম হাওড়া থেকে 12834 আপ হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেসে চক্রধরপুরের উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রিপে জয়জিৎ স্টুডিও চ্যানেলে আমরা দুজন ছাড়াও আমাদের আরো 4 জন সঙ্গী আছে। চিত্তদা আমাদের মোস্ট সিনিয়র, অনির্বাণদা আপনারা আগেও দেখেছেন আমাদের চ্যানেলে, আমি তো আছি, দীপঙ্কর এই ফার্স্ট টাইম, আমার দমদমেরই বন্ধু, একসঙ্গে বহুদিনের পুরনো, আর সাহেব, আর জিৎ আছে ক্যামেরার প্রান্তে। যাই হোক, ওকে তো দেখানো সম্ভব নয়। তো এই 6 জনে মিলে আমরা বেরিয়ে পড়েছি আমাদের চক্রধরপুর অভিযানে, চান্ডিল গামারিয়া আর চাইবাসা রেঞ্জ। সঙ্গে থাকুন। এখন তো রাত অনেক হয়ে গেল, প্রায় 12টা বাজতে 5। এখন আমাদের শুয়ে পড়বার সময়। দেখা হবে চক্রধরপুর স্টেশনে। কাল সকালে কখন পৌঁছে, সাউথ ইস্টার্ন রেলের সার্ভিস আপনারা জানেন ইদানিং তো অত্যন্ত খারাপ হয়ে গেছে, কোনো ট্রেনই টাইমলি পৌঁছে না। দেখা যাক কখন আমাদের ট্রেন পৌঁছে, হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস। আমার মনে হয় ট্রেন লেট করলেও আমরা কনভিনিয়েন্ট টাইমে পৌঁছবো, সেই জন্যই আমি এই ট্রেনটা চুজ করেছি, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস চুজ করিনি, কারণ ওটা করলে আমাদের ট্যুর চৌপাট হয়ে যেত। এই ট্রেনটার তো টাইম চক্রধরপুর পৌঁছবার রাত 3:40। এবার দেখা যাক কটায় গিয়ে পৌঁছায়। যদি লেট করে আমাদের জন্য বিশেষ কিছু ব্যক্তিগতভাবে ক্ষতিকারক নয়, সকাল 7টাতে পৌঁছলেও ক্ষতিকারক নয়। যাই হোক, মোটের উপরে শুধু তো আমাদের কথা ভাবলে চলবে না, মানে সমস্ত মানুষেরই অসুবিধার কথা, সুবিধার কথা ভাবার দরকার রেলে, সেটা অবশ্যই দরকারি। যাই হোক, তো আমাদের সঙ্গে থাকুন, জয়জিৎ স্টুডিও চ্যানেলের সঙ্গে দেখতে থাকুন, কখন গিয়ে পৌঁছই। আবার ভোরবেলা দেখা হচ্ছে, কথা হচ্ছে। ততক্ষণ অবধি টাটা, গুড নাইট। গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় জিপিএসে ভোর 4:47, ডট 4:45 আমাদেরকে আমাদের হাওড়া আহমেদাবাদ এক্সপ্রেস চক্রধরপুর চক্রধরপুর স্টেশনে নামিয়ে দিল। এটাই ডিআরএম অফিসের স্টেশন। ডিআরএম অফিস পাশেই রয়েছে, চক্রধরপুর ডিভিশনাল রেলওয়ে স্টেশন। আর ওই ঘড়িতে দেখা যাচ্ছে 4:48 সকালবেলা। এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ সূর্যের আলো একদমই ফোটেনি, অন্ধকার, শেষ রাত। তারপরে আমরা এখান থেকে আমাদের হোটেলে বেরিয়ে যাব। গিয়ে আমাদের সঙ্গে থাকুন। আমরা আজকে প্রথম দিন, কোথায় যাচ্ছি একটু পরে আমরা ডিসকাস করবো এবং দেখাতে থাকবো। ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জয়জিৎ স্টুডিও চ্যানেল। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ট্রেন এখন সিগন্যাল হয়ে গেছে, প্রস্থান করবে, আমাদেরকে নামিয়ে দিল তার নিজের গন্তব্য আহমেদাবাদের উদ্দেশ্যে। এখন সূর্যের আলো পুরোপুরিভাবে ফুটে গেছে। এই হচ্ছে এবারে আমাদের চক্রধরপুরে দুরাত থাকার আস্তানা, হোটেল ক্লাসিক, তার সামনেই দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে চক্রধরপুরের ফ্লাইওভার, যেটা স্টেশনে এপার কানেক্ট করে। আর এই হচ্ছে আমাদের গাড়ি এসে গেছে। গাড়িওয়ালার নাম হচ্ছে মিস্টার প্রকাশ, উনি খুবই ভদ্রলোক। আমাদের থেকে 1200 টাকা পার ডে ড্রাইভ ভাড়াতে দিয়েছেন গাড়ি, আর 10 কিলোমিটার পার লিটার পেট্রোলে উনি আমাদের সঙ্গে এই পুরো ট্রিপটাতে থাকবেন, এই কথায় হয়েছে।
আমি ওনার নাম, ফোন নাম্বার আমাদের এই ভিডিওতে পরে দিয়ে দেবো। আপনারা নিশ্চয়ই ওনার সঙ্গে যদি এখানে আসতে চান কন্ট্যাক্ট করে নিতে পারেন। যাই হোক, চলুন হোটেলের ভেতরে গিয়ে এখন আমি আপনাদেরকে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটার সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রচণ্ড ঠান্ডা, হোটেলের ভেতরে একটু কমফোর্টেবল। আমরা এখন হোটেল ক্লাসিক ইনের লবিতে আছি, করিডোরে। আমরা দুটো রুম নিয়েছি, একটা 5 বেডের ডরমেটরি টাইপ বলতে পারেন রুম, আর একটা ডাবল বেডের রুম। 5 বেডের রুমের মধ্যে এখন সবাই ড্রেস চেঞ্জ করছে বলে ওটা দেখাচ্ছি না। ডাবল বেডের যে রুমটা, যেটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, রুম নাম্বার 104, সেটা দেখাই আমি আপনাদেরকে। ছোট রুম, খুব বড় রুম নয়, ইকোনমিক্যাল। মাত্র 700 টাকা ভাড়া নিয়েছে আমাদের থেকে। দুজন আরামসে শুতে পারবে। ভালো কোয়ালিটির ব্ল্যাঙ্কেটও দিয়েছে দেখছি। হ্যাঁ, যে ব্ল্যাঙ্কেট দেখে অভক্তি লাগবে না, ভক্তি লাগবে। আর একটা এরকম বড় ওয়ার্ড্রপ দিয়েছে, আপনারা আপনাদের প্রয়োজনের সব জিনিসপত্র এখানে আরামসে রাখতে পারবেন। আর রুমগুলো একটু কমফোর্টেবল লাগছে ঠান্ডার মধ্যে। এত ঠান্ডার মধ্যেও এখনো আমাদেরকে গুগলে দেখাচ্ছে 7 ডিগ্রি। আর বাথরুম মোটামুটি, তবে ওয়েস্টার্ন কোমোড নেই, ইন্ডিয়ান গিজার আছে, এটা একটা প্লাস পয়েন্ট। শাওয়ার আছে, বালতি বেসিনতে এগুলো তো আছেই। আর এইটাই মোটামুটি। আর আমাদের 5 বেডের যে রুমটা, ডরমেটরি টাইপ যেটা, সেটাতেও গিজার আছে। সেটার ভাড়া নিয়েছে 1200 টাকা, খুবই সস্তা। দেখুন 2026 সালে এই ভাড়ায় এর থেকে ভালো অ্যাকোমোডেশন পাওয়া যাবে না। আর চক্রধরপুর আপনারা নিশ্চয়ই জানেন যে অতটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন যেহেতু নয়, তার জন্য বিশেষ কিছু বড় বড় লাক্সারিয়াস হোটেল এখনো পর্যন্ত এখানে গড়ে ওঠেনি। আছে কিছু, সেগুলো আমাদের বাজেটের ধরাছোঁয়ার বাইরে ছিল, তার জন্য আমরা নিইনি। আর আমাদের এটাই ইকোনমিক্যাল মনে হয়েছে, দুটো রাত কোনোভাবে আমরা ছেড়ে কাটিয়ে দিতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না। আপনারা যদি ইকোনমিক্যালি থাকতে চান, এই হোটেল ক্লাসিকে এসে থাকতে পারেন, একদম স্টেশনের খুবই কাছে। আর এই মোটামুটি। আর করিডোর ও লিফট আছে এটাও। আর এটা ওদের রিসেপশন এরিয়া, এখানে ওদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে এই ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন। অবশেষে আমরা সকাল 10টা বেজে প্রায় 20 মিনিট আমরা পৌঁছলাম আজকে 10ই জানুয়ারি আমাদের চক্রধরপুর অভিযানের, চক্রধরপুর ট্যুরের প্রথম স্পট, যেটা চক্রধরপুর থেকে খুবই কাছে, 6 কিলোমিটারও নয়, 6 কিলোমিটারের মতো হবে। যেখান থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে চক্রধরপুর ডিভিশনাল রেলওয়ে স্টেশনে ওয়াটার সাপ্লাই হয় সেই চেক ড্যামে। আমি এখন সেই পাম্প হাউসে দাঁড়িয়ে রয়েছি। আর আমার ঠিক পেছন দিকে চেক ড্যামটা, যেটা সঞ্জয় রিভারের সঙ্গে এখানকার লোকাল যে নদী কানেক্টেড। আর পেছনে চিরুবেরা ব্রিজ, আমরা একটু পরে ওদিক দিয়ে পাস করব, ওদিক থেকেও দেখাবো একটু পরে। এটা পাম্প হাউসের দিক থেকে ভিউ। আর দূরে পাওয়ার গ্রিডের লাইন চলে গেছে, আর তার পেছনে পাহাড়ের রেঞ্জ, আমি জানি না, নাম না জানা পাহাড়। এখন তো শীতকাল, সবুজের সমারোহটা কম, একটু রুক্ষ রুক্ষ হয়ে গেছে, জলও কম। আপনারা দেখুন আমাদের প্রথম স্পট চক্রধরপুর সাউথ ইস্টার্ন রেলওয়ের পাম্প হাউস থেকে। ঝাড়খণ্ডের এই পশ্চিম সিংভূম জেলায়, চক্রধরপুর পশ্চিম সিংভূম জেলায়, আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য বললাম, সেখানে এটা অবস্থিত। আপনারা এখানে আসবেন, আসলে ভালো লাগবে। আর বর্ষাকালে আসলে বেশি ভালো লাগবে, তখন জলে টইটুম্বুর থাকবে, কারণ এগুলো রেন ওয়াটার ফিডিং রিভার। আমরা ফার্স্ট স্পট থেকে সেকেন্ড স্পটে চলে এসেছি। এই ব্রিজটার নাম হচ্ছে চিরুবেরা ব্রিজ, পশ্চিম সিংভূম জেলার চক্রধরপুর টাউনের আউটস্কার্টে এটা। আর আমার ঠিক পেছন দিকে বয়ে চলেছে, শীতকালে জল কমে গেছে, বর্ষাকালে অনেক জল বেড়ে যেতে পারে, বাড়ে নিশ্চয়ই, সেটা হচ্ছে সঞ্জয় রিভার। তার আওয়াজ শুনতে পাচ্ছেন, কুলকুল করছে জলের আওয়াজ। আর আমি দাঁড়িয়ে আছি চিরুবেরা ব্রিজের উপরে। আর দেখুন আমার সামনে কত সুন্দর ল্যান্ডস্কেপ। আর এই শীতকালে এই বুনো ফুল ফুটে আছে, সঙ্গে নীল আকাশ ঝকঝকে। সকালবেলা মারাত্মক ঠান্ডা ছিল, আমরা যখন ট্রেন থেকে নেমেছিলাম 7 ডিগ্রি টেম্পারেচার ছিল, তারপরে নয়, এখন হয়তো
20 কাছাকাছি হবে। সময় যত বাড়ছে গরম বাড়ছে। বিউটিফুল এই বুনো ফুলগুলো, অসাধারণ চারিদিকটা ল্যান্ডস্কেপ। না আমরা জানো অনেক বুনো গাছও আছে এখানে। অবশ্যই আপনারা আসবেন। অনেকেই চক্রধরপুর এক্সপ্রেসে করে পুরুলিয়া আর বরাভূম স্টেশনে নেমে অযোধ্যা পাহাড় সার্কিটই করেন। ভালো জায়গা নিঃসন্দেহে, আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু ওর যে লাস্ট স্টপেজ চক্রধরপুর, সেখানে কি কি লুকিয়ে আছে সৌন্দর্য প্রাকৃতিক, সেখানে কি কি দেখবার আছে, সেটাই তুলে ধরার ছোট্ট প্রয়াস এবার আমাদের চক্রধরপুর অভিযান। আর তারই একটা পার্ট আজকের এই প্রথম দিনে সেকেন্ড আইটেম আপনাদের দেখাচ্ছি। আর এবারে মেন আকর্ষণ, যে পাম্প হাউসে গিয়েছিলাম তার ফ্রন্টটা, অর্থাৎ চেক ড্যামের ফ্রন্টটা সঞ্জয় রিভারের সঙ্গে কিভাবে কানেক্টেড হয়। এই দেখুন তার দৃশ্য চিরুবেড়া ব্রিজ থেকে, অসাধারণ। সাদা সাদা ঝর্ণার মতন জল বয়ে চলেছে, নেমে যাচ্ছে। আর ওই দূরে পাম্প হাউসটা যেখানে আমরা একটু আগে ছিলাম, আর ওই পেছনে সঞ্জয় রিভার টানা চলে যাচ্ছে। অসাধারণ, বিউটিফুল। ছোট্ট জায়গার মধ্যে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য অজানা অচেনা লুকিয়ে থাকে। আমরা সেগুলোই খুঁজে বের করবার চেষ্টা করব আর আপনাদের সামনে তুলে ধরব। আমি জানি আপনারা নিশ্চয়ই আমাদের এই জয়জিৎ স্টুডিও চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদেরকে এগিয়ে যেতে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন। পেছন দিকের এই দৃশ্যটা দেখালাম, আর এই সাইডে দেখাচ্ছি নাম না জানা পাহাড়। এটা সারান্ডার রেঞ্জেরই কোনো লেজের অংশ হবে, আমি ঠিক বলতে পারছি না, জানি না। তবে যাই হোক না কেন, অসাধারণ সুন্দর, কোনো অংশে কম নয়। ছোটনাগপুরের মালভূমির এই ছোট্ট ছোট্ট পকেটগুলো কত যে দেখার আছে, বিশেষ করে ঝাড়খণ্ডে, উড়িষ্যাতেও, ছত্তিশগড়ে, গুণে শেষ করা যাবে না। একটা জীবনে দেখে শেষ করে ওঠা সম্ভব নয়। খুব কম খরচায়, খুব কম সময়ে এত সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের কলকাতা থেকে 400-450 কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে, বা 300-350 কিলোমিটার সারাউন্ডিং এর মধ্যে আমাদের জানাই নেই। তাই জন্য আমরা চেষ্টা করি আপনাদের সামনে কিছু কিছু তার জায়গা তুলে ধরবার। আমরা আশা রাখবো আপনারা এখানে আসবেন, দেখবেন আর আমাদের মতো এনজয় করবেন। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন এর পরের আমাদের গন্তব্য। কি কেমন লাগছে আজকের আমাদের চক্রধরপুর অভিযানের প্রথম দিনের? মূলত এটা দ্বিতীয় গন্তব্য, নাম না জানা একটা জায়গা। রাস্তা দিয়ে যেতে যেতে জায়গাটা দেখলাম, চারিদিকে নাম না জানা পাহাড়ের বেষ্টিত একটা ভ্যালির মতন বলতে পারেন। এটাকে কি চক্রধরপুরের পেহেলগাঁও বলা যায়? এরকম একটা ভ্যালি। যাই হোক, বর্ষাতে হয়তো জল ফল এখানে জমেছিল, এখন তো ড্রাই। বোধহয় গবাদি পশু টশু এখানে চড়তে আসে। পাশে এরকম একটা কালো পিচের রাস্তা, তারপরে একটা এরকম উঁচু ঢিপির মতন, মানে এলিভেটেড একটা রাস্তা তৈরি হয়ে গেছে পাথওয়ে। আবার এটা নেমে গিয়ে এরকম একটা ভ্যালির মতন হয়ে চারিদিকে পাহাড়ে ঘেরা। চক্রধরপুরের পেহেলগাঁও, কি বলেন আপনারা? আমার সঙ্গে কি একমত? কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন লাগছে জায়গাটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সেটাও জানাবেন, ভালো না লাগলে সেটাও জানাবেন। রাস্তায় যেতে যেতে এই জায়গাটা পেলাম, না দাঁড়িয়ে পারলাম না, আপনাদের দেখাতে ইচ্ছে করলো তাই দেখালাম। দেখুন চারিদিকটা আরেকবার আমাদের ক্যামেরার চোখ দিয়ে, আমাদের জয়জিৎ স্টুডিওর মাধ্যম দিয়ে। আবার এগোনো যাক পরের গন্তব্যের দিকে, যেদিকে যাচ্ছিলাম। যেতে যেতে এই জায়গাটা দাঁড়িয়ে পড়লাম।
তবে এখন বেশ গরম লাগছে, কারণ এদিকে পাথুরে অঞ্চল তো, মানে সকালবেলা যতটা ঠান্ডা পেয়েছিলাম রাত্রের দিকে যতটা ঠান্ডা রিফ্লেক্ট করে, দিনের বেলা তার ঠিক উল্টোটা, কারণ যেহেতু পাথুরে জায়গা গরমটাও রিফ্লেক্ট করে, তাই গরম জামা কাপড় সব খুলেই ফেলতে বাধ্য হলাম এক প্রকার। কিন্তু এখন কমফোর্টেবল লাগছে, বেশ ভালো লাগছে। আর ওদিকে চিত্তদা তার মাথায় হাত বুলিয়ে চলেছে, আমাদের অন্যতম বয়োজ্যেষ্ঠ পার্টনার দীপঙ্কর ছবি তুলছে, আর অনির্বাণদাও তার সঙ্গে সঙ্গ দিচ্ছে। সাহেব চলে গেছে। কি সাহেব, কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। চলতে চলতে আমরা চলে এলাম আজকের আমাদের অ্যাকচুয়ালি 2 নম্বর গন্তব্য এটা ছিল। আগে যেটাকে পাহেলগাঁও বললাম চক্রধরপুরের, ওটা 2 নম্বর গন্তব্য বানিয়ে ফেলেছি, তাই এটা আজকের 3য় গন্তব্য। এই ব্রিজটা পুরনো ব্রিজ, ওই পাহাড়টা আর এই পাহাড়টা আমার সামনে, এই দুটো পাহাড়কে কানেক্ট করতো। এটা এখন অ্যাবান্ডন হয়ে গেছে, নতুন ব্রিজটা তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজটা মানে রুগ্ন হয়ে গেছে বলে নতুন ব্রিজ তৈরি করা হয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই পুরনো তৈব ব্রিজের উপরে। আমরা আমাদের সারেন্ডার রেঞ্জ পর্বে আপনাদেরকে থালকোবাদ ফরেস্টে তৈব ফলস দেখিয়েছিলাম, আর আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে চক্রধরপুরের পশ্চিম সিংভূম জেলায় তৈব ব্রিজের উপরে। তো এটা একটা সুন্দর গন্তব্য হতে পারে। আর নদী সঞ্জয় রিভার চলেইছে আমাদের সঙ্গে সঙ্গে, একসঙ্গেই বয়ে চলেছে। অসাধারণ তার অপূর্ব দৃশ্য। জল তো এখন ডেফিনেটলি কম, যেহেতু শীতকাল, সামনে বসন্তকাল আসছে। বর্ষায় এগুলো টইটুম্বুর ভরা জল থাকবে। আপনারা বর্ষাকালেও কিন্তু জায়গাটা ঘুরে যেতে পারেন, অসাধারণ সুন্দর লাগবে। এবং মেঘলা দিনে আমার মনে হয় ভালোই লাগবে দিনের বেলাও ঘুরতে। এখন হয়তো আমাদের যতটা গরম লাগছে, মেঘলা দিনে বৃষ্টির দিনে হয়তো অতটা গরম নাও লাগতে পারে। তবে হ্যাঁ, তার সঙ্গে কিছু প্রতিবন্ধকতাও থাকে। অতিরিক্ত বৃষ্টি হলে কাদা প্যাচপ্যাচে হতে পারে, বা ফ্ল্যাট সিচুয়েশন হলে সেক্ষেত্রে গাড়ি আটকে যেতে পারে। সবেরই একটা করে ড্রব্যাক আছে, আবার একটা করে পজিটিভ দিক আছে। তো যাই হোক, আপনারা চাইলে শীতেও আসতে পারেন, চাইলে বর্ষাতেও আসতে পারেন, টকটকে সবুজ দেখতে পাবেন, চাইলে বসন্তকালেও আসতে পারেন, কারণ যেহেতু ছোটনাগপুরের মালভূমি, নতুন করে কিছু বলবার নেই। তো যাই হোক, চলুন আজকের 4র্থ গন্তব্যের দিকে যাওয়া যাক। এখন আমরা সারেন্ডার রেঞ্জের দিকে, রাউরকেল্লার দিকে যাব। বাকিটা সাসপেন্স রাখছি, কোথায় যাব ওখানে গিয়ে দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের আজকের প্রথম দিনের চক্রধরপুর অভিযানের 4 নম্বর ডেস্টিনেশনে। সেটা হচ্ছে বেগুনা গ্রাম। লোটা পাহাড় স্টেশনটা ক্রস করার পরেই ঠিক পরে লঞ্জ গ্রামের পথে আমাদের যেটা আজকের ফাইনাল ডেস্টিনেশন আপনাদের দেখাবো। নামটা এখনই বললাম। যাই হোক, সেটা আনএক্সপ্লোর। সেখানে একটা শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে আমরা একটু দর্শন করতে যাব। সেটা আমাদের আজকের 4র্থ গন্তব্য। আসুন দেখি কেমন মন্দিরটা। আর মন্দিরটা হালকা একটু সিঁড়ি বেয়ে উঠতে হয়, দেখি আশপাশের ভিউটা কেমন পাওয়া যায়। লোটা পাহাড়টা ঠিক আমার ডান দিকে দেখা যাচ্ছে। লোটা পাহাড়ে আজকে আর আমরা উঠবো না, অতটা সময় আমাদের হাতে নেই। আর ওই দূরে পাহাড়ের পাশ দিয়ে গ্রামের রাস্তা, কালো পিচের, চলে আসছে লোটা পাহাড় স্টেশনের দিক থেকে। লোটা গ্রামের রাস্তা ভারী সুন্দর। ছোট্ট একটা মন্দির। আর এখনো পর্যন্ত যতটুকু দেখিয়েছি আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। ছোট্ট একটা ঢিপির উপরে এই মন্দিরটা। অনির্বাণদা চলে গেছে সবার আগে, এক্সাইটেড হয়ে। চলুন দেখি, আমরাও যাই। জুতো খুলতে হবে? ও, জুতো তো খোলা যাবে না। যাই হোক, তো চিত্তদা আর অনির্বাণদা উপরে উঠছে, ওরাই আমাদের হয়ে দেখে আসুক। ওখানে কি শিবলিঙ্গটা দেখা যাচ্ছে?
আমরা তো জুতোটা খুলতে পারছি না। অনির্বাণ দা, তুমি যদি একটু কাইন্ডলি ডেসক্রাইব করে দাও এই মন্দিরটা। আচ্ছা, এইটা হচ্ছে সেই পাহাড়ের ওপরে ছোট্ট শিব মন্দির, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাথর, তার মধ্যে একটা ছোট্ট গুহা, তার মধ্যে এই ছোট্ট শিবলিঙ্গ। এই যে পাহাড়টা, তার মধ্যে দেখা যাচ্ছে পাহাড়। এই যে পুরোটাই কিন্তু পাহাড়। আমরা আছি ঠিক পাহাড়ের ওপরে। এই দেখুন কি সুন্দর গণেশ করা, কাঠ কেটে। এটা বেশ অভাবনীয়, বেশ সুন্দর লাগলো দেখতে। এই যে বলছিলাম পাথরের খাঁজ বেয়ে বেয়ে করা সেই গুহা, আর তার মধ্যে এই পাথরের খাঁজ। না গো, নিচে দুটো মূর্তি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না এটা গাধা না কোন জন্তু। আপনাদের দেখিয়ে দিলাম, যদি কেউ জানা থাকে তাহলে একটু বলবেন, কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। অবশেষে অনেক খাটাখাটনি পর গাড়িকে ইউটার্ন নিয়ে আমাদের ড্রাইভারদাও বললো আর বেশি এগোনো যাবে না জঙ্গলের মধ্যে, কারণ তারপরে জঙ্গল আরও ঘন হয়ে যায়। যাই হোক, আমরা এখন ওই পাক্কা 1:30টার সময় পৌঁছলাম আজকের চক্রধরপুর অভিযানের প্রথম দিনের শেষ গন্তব্যে, লঝো বা লঞ্জো, ইংরাজিতে স্পেলিং লিখলে গ্রামের লঞ্জো ওয়াটারফলসের কাছাকাছি একটা কোনো জায়গায়। এখান থেকে এবার দেখাচ্ছে ডট 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 দিয়ে ট্রেক রুট আছে। তো আমরা ট্রেক রুট করবার মতো পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছি না, কারণ এখানে কেউ নেই যে আমাদেরকে গাইড করে নিয়ে যেতে পারবে। প্লাস আমরা চিন্তাভাবনা করে দেখলাম যে এখন শীতকালে জল থাকবেও না, সুতরাং কষ্ট করে হেঁটে ট্রেক করে গিয়ে কতটা লাভ হবে জানি না। তবে যেটা পেয়েছি সেটাও কোনো অংশে কম নয়। আপনাদের অবশ্যই দেখাবো আজকের লাস্ট গন্তব্যের পুরো দৃশ্যটাই। আমার সঙ্গে আসুন, দেখতে থাকুন। সম্ভবত এই রাস্তাটা দিয়েই ট্রেক করে যেতে হয়, কিন্তু আমরা যেহেতু ট্রেক করব না, আমরা নিচের দিকে নেমে যাব। এখানে একটা অ্যাবান্ডান্ট পুল আছে, সেই পুলের নিচে খুব সুন্দর একটা জায়গা আছে দেখার মতো। ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঠান্ডা, কখনো প্রচণ্ড গরম লাগছে, কখনো আবার কমফোর্টেবল ওয়েদার লাগছে। যাই হোক, আমরা তো ট্রেক করে যেতে পারবো না, কেউ দেখানোরও নেই, কেউ নেই, একদম নির্জন জনপদবিহীন জায়গা। তো আমরা পুলের এই নিচের অংশেতে আসতে পেরেছি, পৌঁছাতে পেরেছি। এটা আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো, লঞ্জো ওয়াটারফল যাওয়ার রাস্তা। এটা কোনো একটা সময় হয়তো রাস্তা ছিল, তারপরে ভেঙে চুরে গিয়েছে, এখন এটা পুরোপুরি বন্ধ। নিচে একটা এরকম নদী। যাই হোক, গ্রামের মানুষ হয়তো চান ফান করে, এর বাইরে তো আর এখানে কিছু নেই। তো যাই হোক, আর ওদিকটায় সর্ষে গাছ চাষ হয়েছে, সর্ষে ফুল ফুটে রয়েছে। তবে যেটুকু অংশ পেলাম সেটাও মন্দ না। এই ভাঙা পুলটার নিচ, এই অ্যাবান্ডেন্ট জায়গা, সেটাও কম সুন্দর না, কম মন্দ না। এখানেও আপনারা আসতে পারেন, যতটুকু এটা মোটরেবল, যতটুকু গাড়ি আসবে এখানে এলেও কিন্তু আপনারা কম প্রাপ্তি পাওনা পাবেন না। তো যাই হোক, কেমন লাগলো আমাদের চক্রধরপুর অভিযানের প্রথম দিনের সবকটি পর্ব। আশা করি আমরা সবটাই তুলে ধরতে পেরেছি, যতটা আমাদের সাধ্যের মধ্যে হয়েছে। আমরা এখানেই আমাদের আজকের এই পর্বটি শেষ করব প্রথম দিনের। দেখা হবে আবার আগামীকাল আমাদের দ্বিতীয় পর্বে চক্রধরপুর অভিযানের। ততক্ষণ অবধি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।